ভিউয়ার্স, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত টেকনিকটি দেখতে পাচ্ছি যেখানে আমরা মাত্র ৩টি স্টেপ অনুসরণ করব। সেই স্টেপগুলো এতটাই সহজ, আমি কথা দিচ্ছি ক্লাস 5-এর বাচ্চাও যদি ক্লাসটা দেখে তাহলে তার কাছে ভয়েস চেঞ্জ একটা মজাদার গেম মনে হবে। আচ্ছা, তো এখন আমি 3টি স্টেপ বলে দিচ্ছি। প্রথম স্টেপটা খুবই সহজ, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে স্থানের পরিবর্তন করতে হবে। যেমন প্রথম যে বাক্যটি আমরা চেঞ্জ করব সেখানে আছে হি প্লেজ ফুটবল। আচ্ছা, এই বাক্যে সাবজেক্টকে আর অবজেক্টকে আমরা জানি বাম পাশে থাকে সাবজেক্ট আর ডান পাশে থাকে অবজেক্ট। তো বাক্যের সাবজেক্ট হলো হি আর অবজেক্ট হলো ফুটবল। যারা সাবজেক্ট বা অবজেক্ট ধরতে পারেন না তাদের জন্য একটা টেকনিক হলো আপনি এই যে ভার্বটাকে কে কি কাকে দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তরগুলো ভার্বের বাম পাশে পাবেন তা হলো সাবজেক্ট আর যে উত্তর ডান পাশে পাবেন তা হলো অবজেক্ট। যেমন কে খেলে, হি সে খেলে, তাহলে বামে পাওয়া গেল সাবজেক্ট। কি খেলে, ফুটবল খেলে, ডানে পাওয়া গেল তাই অবজেক্ট। তো যাই হোক, সাবজেক্ট অবজেক্ট ধরা খুবই সহজ, আমি জাস্ট একটু শেয়ার করলাম মাত্র। আচ্ছা, তো আমরা যে স্লাইডগুলো প্রদান করি ওইখানে আমরা কালার ম্যাচ করে থাকি যাতে পরবর্তীতে ধরতে অনেক সুবিধা হয়। ওকে, আচ্ছা, সো দেখুন সাবজেক্ট আর অবজেক্টকে আমরা গ্রিন কালার করলাম। তো সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হলো ফুটবল। তো আমাদের কাজ কি? এই দুটির স্থান পরিবর্তন করা। দেখুন এখানে ফুটবলটি অবজেক্ট ছিল, আমরা তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। আর এইখানে সাবজেক্ট ছিল হি, তাকে আমরা আমাদের উত্তরের অবজেক্টের জায়গায় বসিয়ে দেব, মানে শেষের দিকে বসিয়ে দেব। এই হলো হিম। আমরা জানি হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় বসাবো তখন অবশ্যই তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তার মানে আইটা হয়ে যাবে মি, হিটা হয়ে যাবে হিম, শি হবে হর। আচ্ছা, তাহলে দেখা গেল প্রথম স্টেপটা একদম সহজ, সাবজেক্ট আর অবজেক্টের জায়গা পরিবর্তন করা। এবার দ্বিতীয় স্টেপ, এটা আরও সহজ, তা হলো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা। তো মেইন ভার্ব কোনটি? একটি বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তখন ডান পাশ থেকে প্রথমটি। এই বাক্যের মধ্যে ভার্ব একটি, সেটি হলো প্লে, সুতরাং এটি হলো মেইন ভার্ব। এখন আমরা দেখতে পাচ্ছি ভার্বটা প্রেজেন্ট ফর্মে দেয়া আছে। ভার্বটা প্রেজেন্টে থাকুক আর পাস্টে থাকুক আর আইএনজি থাকুক আর পাস্ট পার্টিসিপলে থাকুক, যাই থাকুক, আমার উত্তরের মধ্যে ওই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে প্লেজ তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। ভেরি সিম্পল। তাহলে দ্বিতীয় স্টেপটা কত সহজ, জাস্ট মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করুন, দ্যাটস ইট। আচ্ছা, এবার তৃতীয় যে স্টেপ সেটি হলো একটা বি ভার্ব যোগ করা। এই কাজটা করতে পারলেই ম্যাজিক, আমাদের ভয়েস শেখা শেষ। আচ্ছা, তো ভি ভার্ব কোনগুলো? মোট 8টা। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ভি1 হলো বি এম ইজ আর, তার পাস্ট ফর্ম বা ভি2 হলো ওয়াজ ওয়ার, তার ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, আর তার আইএনজি যুক্ত ফর্ম হলো বিং। তাহলে বি ভার্ব মোট 8টা, এম ইজ আর, বি, ওয়াজ ওয়ার, বিন, বিং। আমরা একদম মুখস্থ করে ফেলবো এবং তার ফর্মগুলো একটু আমাদের কষ্ট করে মনে রাখতে হবে। আর এটা মনে রাখারও কিছু নাই, আমরা জানি এম ইজ আর এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, ওয়াজ ওয়ার আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, বিন আমরা কি করি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করে, একটু মনে রাখতে হবে। আর বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে হলো বিং। ওকে ফাইন। এখন কথা হলো এই 8টি বি ভার্বের মধ্যে আমি কোন বি ভার্বটি যোগ করব? ভেরি সিম্পল। সেক্ষেত্রে দেখতে হবে আমার প্রশ্নের মেইন ভার্বটি আসলে কোন ফর্মে আছে। সেটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, মানে ভি1-এ থাকে, তাহলে এই 4টির মধ্যে কোনো একটি বি ভার্ব যোগ করতে হবে। সেটি ভি2-তে থাকলে ওয়াজ বা ওয়ারের মধ্যে কোনো একটি যোগ করব। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে 4টির মধ্যে কোনটি করব? আচ্ছা, আমি কি হি এর সাথে এম বলবো, হি এম বলবো, নাকি হি ইজ বলবো? হি ইজ বলবো। তাহলে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, আমরা খুব সিম্পলি ধরতে পারবো যে 4টার মধ্যে কোনটা হবে। সহজ কথা,
মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে এই চারটির মধ্যে কোনো একটি ব্যবহার করব, পাস্ট ফর্মে থাকলে এই দুটির মধ্যে কোনো একটি, পাস্ট পার্টিসিপল ফর্মে যদি থাকে মেইন ভার্বটি তখন হবে বিন, আর যদি আইএনজি ফর্মে থাকে তখন আমরা যোগ করব বিং, একদম মুখস্থ। আর এই এক্সাম্পলগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে যাচ্ছি। তো এখন আমাদের এই বাক্যের মধ্যে ভার্ব হলো প্লেজ। আচ্ছা, তাহলে এটি কি একটি V1? তাহলে এম ইজ আর এর মধ্যে কিছু একটা আমরা যোগ করব। আচ্ছা, এবার দেখুন তো ফুটবল কি হবে, এম হবে নাকি আর হবে নাকি ইজ হবে? ইজ হবে। সুতরাং এই জায়গার মধ্যে বসবে ইজ। তাহলে দেখুন কত সহজ, ফুটবল ইজ প্লেড বাই হিম। এবার আমি রিভিউ করছি প্রথম থেকে, একদম সিম্পল, 1 মিনিটের মধ্যে বলা যাবে। প্রথম কাজটা হচ্ছে আপনি সাবজেক্ট আর অবজেক্টের স্থান পরিবর্তন করবেন। আমরা তাই করলাম, হিকে ধরে এনে এখানে বসিয়ে দিলাম, হিম হলো। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব তার পূর্বে একটা প্রেপোজিশন ব্যবহার করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাই ব্যবহার করব, আর যখন অন্য প্রিপোজিশন ব্যবহার হয় তা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা এটা মনে রাখবো, সাবজেক্টকে যখন আমরা অবজেক্ট করব তার পূর্বে একটা প্রিপোজিশন বাই যোগ করব। আচ্ছা, অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব, যেমন করলাম। ফাইন, স্টেপ 1 শেষ। আবার স্টেপ 2। স্টেপ 2তে কি করতে হবে? মেইন ভার্ব যাই থাকুক তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। প্লেজ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। পরের কাজ হচ্ছে বি ভার্ব যোগ করা। বি ভার্ব যোগ করার ক্ষেত্রে কি করতে হবে? দেখতে হবে মেইন ভার্বটা আসলে কি ছিল, V1, V2, V3 নাকি আইএনজি। ফাইন, এখানে মেইন ভার্বটা হচ্ছে প্লেজ, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে V1। তার মানে আমাকে এই চারটি বি ভার্ব থেকে কোনো একটি যোগ করতে হবে। আমরা জানি ফুটবলের সাথে সবসময় কি হয়? ইজ হয়। তাহলে ফুটবল ইজ প্লেড বাই হিম। কত সহজ! আমি কিন্তু এটা বলছি না, জাস্ট সহজ এক্সাম্পলগুলো এই টেকনিক দিয়ে সলভ করা যাবে। যতগুলো প্রবলেম সলভ করার জন্য আমাদের আগে ভয়েসের স্ট্রাকচার শিখতে হতো, টেন্স জানতে হতো, তার প্রত্যেকটিকে আমার এই শর্ট টেকনিক দিয়ে সলভ করা যাবে, এবং যথারীতি 3টি স্টেপ ফলো করে। এর সুবিধাটা হলো একই টেকনিক এবং একই স্টেপ যখন আমরা বারবার ফলো করি তখন নতুন করে কিছু জানতে হয় না, বরং জানা জিনিসটাকে বেশি করে অ্যাপ্লাই করার ফলে জিনিসটা এমনিতেই মুখস্থ হয়ে যায় এবং আমরা পরীক্ষার হলে খুবই দ্রুত কাজ করতে পারি। এবার আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে আরও এক্সাম্পলগুলো দেখে নিচ্ছি যাতে আমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে আসে। হ্যাঁ, ইতিমধ্যে একটা প্রশ্ন আসতে পারে, বিটা কখন ব্যবহার হয়? একটু মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে অথবা টু থাকে তখন বি যোগ হয়। অন্য জায়গায় মেইন ভার্ব যদি কোনো সময় V1 হয় তখন এম ইজ আর যোগ হয়। মেইন ভার্ব যদি V1 হয় এবং বাক্যের মধ্যে সহজ কথা মডাল বা টু থাকে, মডাল বা টু থাকলেই এম ইজ আর ব্যবহার করা যাবে না, বি ব্যবহার করতে হবে। আগের এক্সাম্পলে দেখুন V1 ছিল কিন্তু এখানের মধ্যে আপনি কোনো টু দেখতে পাচ্ছেন না। এখানে কি কোনো মডাল অক্সিলারি দেখতে পাচ্ছেন না? আর যাদের একদম বেসিক টার্মগুলো জানা নাই, মডাল অক্সিলারি ভার্ব কি জেনে নিতে হবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, এখানেও আমি একটু মডালগুলো দেখাচ্ছি, ভিডিওটি পজ করে দেখতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে মডালও নাই, টুও নাই। কিভাবে বুঝলাম? বুঝতে পারলাম এভাবেই, যে যদি থাকতো তবে আমি চোখ দিয়ে দেখতাম, যেহেতু নাই তাই আমি দেখতেও পাচ্ছি না। এবার দেখুন এই এক্সাম্পলটি, এখানে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব আছে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং চোখ বন্ধ করে বি ভার্ব হবে বি। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে সলভ করি। তো দেখুন, উই শুড রিড বুকস। এখানে সাবজেক্ট হলো উই আর অবজেক্ট হলো বুকস। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা পরিবর্তন করে ফেলা। তাহলে আমরা বুকস ছিল অবজেক্ট শেষে, আমরা তাকে শুরুতে নিয়ে আসলাম এখানে, আর বাক্যের সাবজেক্ট ছিল উই, আমরা তাকে এবার বাক্যের শেষে অবজেক্ট হিসেবে নিয়ে আসব। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এবং ভুলে গেলে চলবে না, যখন সাবজেক্টকে অবজেক্ট করব তার পূর্বে একটি প্রিপোজিশন বাই যোগ করে দেব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেপ একদম ইজিলি শেষ করে ফেললাম। এবার আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা।
তাহলে মেইন ভার্ব কোনটা? ডান পাশ থেকে প্রথমটা কোনটা? রিড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্মের বানান সেম, একই বানান, উচ্চারণ ভিন্ন। রিড, রেড, রেড। তাহলে আমরা কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখেছি। অনেকে বলতে পারেন যে ভার্বের চেঞ্জ করিনি। হ্যাঁ, ভার্বের চেঞ্জ হয়েছে। রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সবগুলোর বানান সেম, উচ্চারণে ভিন্নতা। যাই হোক, আমরা এর পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করলাম। ওকে, তো আমি একটু তীর দিয়ে চেঞ্জটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা এখন পড়ব রেড। গুড। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। আবার তৃতীয় স্টেপ, বি ভার্ব যোগ করো। আমরা যেহেতু এই বাক্যের মধ্যে একটি মডাল পাচ্ছি শুড, সুতরাং আমরা যোগ করব বি। তাহলে এখানে মডাল অক্সিলারি হিসেবে আমরা যোগ করলাম বি। দেখুন কত সহজ। বুকস শুড বি রেড বাই আস। ভেরি সিম্পল। বাক্য বড় হলে কি হবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমরা সলভ করে দেব। একটু ক্লাসটি দেখতে থাকুন। এবার তৃতীয় এক্সাম্পল। এখানে আমরা যে প্রশ্নটি সলভ করব তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং ভয়েসের এই নিয়মের প্রশ্ন অনেক বেশি করা হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায়। আচ্ছা, তো আমরা এবার কি করব? এবার কিন্তু আমি বলবো না, পোজ করুন এবং আমাকে বলুন আমি কিভাবে সলভ করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি যা বলেছি তাই হবে। আমি কথা দিয়েছিলাম একটি টেকনিক দিয়ে সব সলভ করব, আমি একটি দিয়েই সলভ করব। যদি না হয় তাহলে দোষ আমার। আপনারা আমাকে ইনস্ট্রাকশন দিন যে আমি কি করব। তাহলে প্রথমে আপনি কি বলবেন? স্টেপ 1 ফলো করতে। স্টেপ 1টা একদম সহজ, সাবজেক্ট আর অবজেক্টের জায়গা পরিবর্তন করা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, তাকে আমার কি করতে হবে? অবজেক্ট করতে হবে। তাহলে আমরা করে ফেলি। হিটাকে আমরা অবজেক্ট হিসেবে বাক্যের শেষে নিয়ে আসলাম। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আমরা হিম ব্যবহার করলাম। এবার আমরা একটা কাজ করতে ভুলবো না, সেটা হচ্ছে যখন আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব তখন তার পূর্বে অবশ্যই একটি বাই ব্যবহার করব, আর আমরা তাই করলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা তাই করি। এখানের মধ্যে অবজেক্ট হচ্ছে এ নিউ শপ। কি ওপেন করলো? একটি নতুন দোকান। আচ্ছা, তাহলে এই অবজেক্টটিকে আমরা ধরে এইখানে নিয়ে আসলাম, তাকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমার স্টেপ 1 শেষ। এবার বলুন তো আমি কি করতে পারি? হ্যাঁ, ভালো ধরতে পেরেছেন। আমাকে স্টেপ 2 ফলো করতে হবে, আর সেটি হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মেইন ভার্বটা কই পাবো? অনেকে কিন্তু বিভ্রান্ত হবেন, গোয়িং নিয়ে কাজ করবেন। আমাদের কথাগুলো খুবই সহজ। মেইন ভার্ব পাওয়া যাবে বাক্যের ডান পাশ থেকে পাওয়া প্রথম ভার্ব হলো মেইন ভার্ব আমাদের টেকনিক অনুযায়ী। তাহলে ডান পাশ থেকে যদি আমরা খুঁজি, প্রথম যে ভার্বটি পাচ্ছি সেটি হচ্ছে ওপেন। এখন আমাকে বলুন ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেইন ভার্বকে কি করব? তার পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। তাহলে ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওপেন্ড। তাহলে আমরা ওপেনের জায়গায় লিখলাম ওপেন্ড। ওকে, এখন আমাদের তাহলে দ্বিতীয় স্টেপটাও শেষ। এখন আমরা কি করব? এখন আমরা তৃতীয় স্টেপে কাজ করব। দ্বিতীয় স্টেপ রাইট দিয়ে দিলাম। ওকে, আমি কিন্তু পিডিএফ শিটটা দিয়ে দেব, আপনারা এরকম ধরে ধরে কাজ করবেন যেরকম দেখিয়ে দিচ্ছি। তৃতীয় স্টেপ একদম পানির মতো সহজ, একটা বি ভার্ব যোগ করতে হবে। তো সেক্ষেত্রে দেখতে হবে মেইন ভার্ব কি ছিল? V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে ফাইন। আর আমরা তো জানি যখন টু থাকবে আর কিচ্ছু দেখার দরকার নাই, টু বা যে কোনো মডাল অক্সিলারি ভার্ব, তখন বি ভার্ব হবে বিই বি। তো আমরা এখন একটি বি যোগ করে দেব। আচ্ছা ফাইন, আমরা এখানে একটি বি যোগ করলাম। এখন তাহলে আমাদের স্টেপ 3 শেষ। আচ্ছা, এবার স্টেপ 3টি সলভ করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ড আমরা এখন পর্যন্ত কোনো কাজে লাগাইনি, কিন্তু আমাদের স্টেপ শেষ। এগুলোকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, যেমন ইজ গোয়িং টু। দেখুন এগুলো কিন্তু কোনো কাজে লাগেনি। হ্যাঁ, হি কিন্তু অলরেডি ব্যবহার হয়ে গেছে, আর তারপর এ নিউ সব ব্যবহার হয়েছে, আমরা ওপেনকেও পরিবর্তন করেছি। কিন্তু
ইজ গোয়িং টু কোনো কাজে লাগেনি। তার মানে আমাদের স্টেপ শেষ কিন্তু ওয়ার্ড বাকি। আর যদি তাই থাকে তাহলে আমরা যা করব দেব কাজে ফাঁকি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমাদের 3টি স্টেপে ধরবে না, অতিরিক্ত ওয়ার্ড হিসেবে থাকবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা অতিরিক্ত ওয়ার্ড হিসেবেই জায়গা মতো বসিয়ে দেব। অর্থাৎ সাবজেক্টের পরেই এই জিনিসগুলো বসে যাবে। তাহলে আমরা এখানে ইজ গোয়িং টু ব্যবহার করে দিলাম। ওকে, কোনো ধরনের পরিবর্তন হবে না যদি না সাবজেক্টের প্রয়োজনে কোনো পরিবর্তন হয়। যেমন ধরুন এখানে যদি আই চলে আসতো, একটা কথার কথা বলছি, তখন তো আর আই ইজ বলতাম না, এটা সাবজেক্টের প্রয়োজনে হয়তো প্রথম ভার্বটাকে একটু আমরা অক্সিলারি ভার্বকে চেঞ্জ করতাম। তো যাই হোক, ব্যাপারটা হলো 3 স্টেপ শেষ হওয়ার পরেও যদি আমরা দেখি এরকম কিছু ওয়ার্ড বাকি আছে, তাহলে তাকে আমরা সাবজেক্টের পরে বসিয়ে দেব। এবার দেখা গেল কত সহজ। হি ইজ গোয়িং টু ওপেন এ নিউ শপ, তাহলে তার উত্তর হচ্ছে এ নিউ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। অনেক সহজ না ব্যাপারটা? এবার 4 নাম্বার এক্সাম্পল। অনেক সহজ হয়ে গেল ব্যাপারটা। আমার দেখারই দরকার নাই কোন টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিচ্ছু না, কোন স্ট্রাকচার দেখার দরকার নাই, একটা টেকনিক, 3টা স্টেপ, দ্যাটস ইট। আচ্ছা, ভেরি সিম্পল। প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে স্থান পরিবর্তন। আমরা তাই করলাম, এই জায়গাগুলোতে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে মেইন ভার্বকে V3 করা। এখানে মেইন ভার্ব হচ্ছে প্লেড, আমরা জানি প্লেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, তাহলে আমরা এখানে প্লেড লিখে দিলাম। তৃতীয় স্টেপে একটা বি ভার্ব যোগ করব। আমরা জানি এইখানের মধ্যে প্লেডটি ছিল একটি পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তো যখন ভার্বের পাস্ট ফর্ম মানে V2 থাকে তখন ওয়াজ বা ওয়ার যোগ করতে হয়। আমরা জানি প্লুরাল হলে ওয়ার যোগ হতো, যেহেতু এখানে ফুটবল সিঙ্গুলার তাই আমরা ওয়াজ যোগ করলাম, তাহলে হলো ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। আচ্ছা, তো অনেকের কথা হচ্ছে যে যে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, তা আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা পাস্ট ফর্ম আর কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম? এর অনেকগুলো টেকনিক আছে, একটি টেকনিক বলছি যা আপনাদের কাজে লাগবে। তো সেই টেকনিকটি হলো, যদি আপনি দেখেন ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটি পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানের মধ্যে দেখুন প্লেড এর আগে একটি অক্সিলারি ভার্ব আছে, সুতরাং এটি একটি পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি দেখেন এই ধরনের ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ধরে নেবেন এটি একটি পাস্ট ফর্ম। ওকে, আচ্ছা, এবার আমরা পঞ্চম বাক্য সলভ করতে যাচ্ছি। তো এই বাক্যের মধ্যে দেখুন এটা কিন্তু একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। আমাদের কোনো দরকার নেই কোন টেন্স, এটা মাথায় নেওয়ারই কোনো দরকার নেই। এখানে সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে আমরা দুটোর মধ্যে চেঞ্জ করলাম। হিটাকে এখানে নিয়ে আসলাম, দিলাম বাই হিম, আর এখানে এ লেটার অবজেক্ট ছিল, তাকে আমরা সাবজেক্ট করে ফেললাম। গ্রেট। এবার আমাদের দ্বিতীয় স্টেপ অনুযায়ী মেইন ভার্বটা খুঁজতে হবে। মেইন ভার্ব হচ্ছে রিটেন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আমরা জানি রিটেন নিজেই পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে রিটেনের জায়গায় আমরা রিটেনে লিখলাম। আচ্ছা, এবার হচ্ছে বি ভার্ব যোগ করার পালা। আমাদের জন্য সব সময় মনে থাকে প্রশ্নের মেইন ভার্ব V3 হলে চোখ বন্ধ করে সবসময় BEEN বিন যোগ করতে হয়, তাই আমরা এখানের মধ্যে বিন যোগ করলাম। আর আমাদের মনে আছে কিনা যে সব কাজ করার পরে যদি কোনো অতিরিক্ত ওয়ার্ড থাকে, 3টি স্টেপ শেষ হয়ে গেছে কিন্তু আমরা তার কোনো পরিবর্তন করিনি, এরকম ওয়ার্ড যা আছে তাই থাকবে। যেমন এখানের মধ্যে হ্যাশটাকে আমরা কোনো চেঞ্জ করতে পারিনি, আমাদের 3টি স্টেপই শেষ হয়ে গেছে, সুতরাং এই ওয়ার্ডটিকে আমরা সাবজেক্টের পরে যথাস্থানে বসিয়ে দেব। তাই এখানের মধ্যে আমরা হ্যাশটাকে বসিয়ে দিলাম। এবার উত্তর হলো এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। আচ্ছা, এবার এক্সাম্পল নাম্বার 6, হি ইজ রাইটিং আ লেটার। কন্টিনিউয়াস টেন্স, বাট আমাদের টেন্স দেখার দরকার নেই, আমরা আমাদের কাজ করি। তো প্রথমে দেখুন হিটাকে এখানে নিয়ে আসলাম হলো বাই হিম, আর এ লেটারটাকে সাবজেক্ট বানালাম, এখানে আসলো এ লেটার। আচ্ছা, দ্বিতীয় স্টেপ অনুযায়ী এবার আমার ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে রাইটিং তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। গুড। এবার তৃতীয় স্টেপ অনুযায়ী একটি বি ভার্ব যোগ করার পালা। আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব যদি প্রশ্নের মেইন ভার্ব হয় তাহলে চোখ বন্ধ করে একটি বিং যোগ হবে, তাই আমরা বিং যোগ করে দিলাম। এরপরে 3 স্টেপ শেষ করার পরে যে অতিরিক্ত ওয়ার্ডগুলো থাকবে তা যথাস্থানে বসিয়ে দেব। হি ইজ হয়, এ লেটার হয়, কোনো প্রবলেম নাই, তাহলে এখানে ইজটা অক্ষত অবস্থায় বসিয়ে দিলাম। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। আপনি বলুন তো
এত সহজে কি কখনো ভয়েস চেঞ্জ শিখেছিলেন যখন 6-7-এ পড়তেন? তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এবং আপনারা এগুলো শেয়ার করার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন। এছাড়া আমাদের আর এখানের মধ্যে খুব একটা লাভ নেই, কারণ আমরা আমাদের প্রফেশনাল লাইফে বা ব্যক্তিগত জীবনে আমরা অনেক ব্যস্ত থাকতে হয়, তার মধ্যেও যে অবসর সময়টুকু পাই সেই সময়টাতে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। আচ্ছা, এবার 7 নাম্বার এক্সাম্পল। দেখুন, এটা কঠিন একটা টেন্স, একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারো যদি মনের মধ্যে এরকম থাকে যে কঠিনগুলো পারা যাবে না, তাকে এই প্রমাণ দেওয়ার জন্য এই এক্সাম্পলটা দিলাম। সব টেন্সই পারা যাবে, সবগুলো এক্সাম্পল পারা যাবে এই টেকনিক দিয়ে। আমরা কঠিন চিন্তা না করে বরং আগের নিয়মে কাজ করি, ইনশাল্লাহ উত্তর হবে। তো এই বাক্যের মধ্যে সাবজেক্টকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হি। তো হি যেহেতু সাবজেক্ট, তাকে এখন আমাকে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, তাহলে হলো হিম। তো আমরা একটা প্রিপোজিশন যোগ করলাম বাই। আমরা জানি যখন সাবজেক্টকে অবজেক্ট বানাবো তখন তার পূর্বে একটা প্রিপোজিশন যোগ করতে হয়। এখন হলো এই বাক্যের অবজেক্টকে ফুটবল, তো তাকে আমার কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তো ফুটবলটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে বাক্যের শুরুতে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমার স্টেপ 2 অনুযায়ী মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তাহলে প্লেইংটা এখানের মধ্যে হয়ে যাবে প্লেইড। আর আমরা তো জানি যে স্টেপ 3 অনুসারে আমার একটা বি ভার্ব যোগ করতে হয়। যখন আইএনজি যুক্ত ভার্ব হয় মেইন ভার্ব, তখন বি ভার্ব যুক্ত হয় বিং, তাই আমরা বিং যোগ করলাম। এবার আমরা দেখে নেব কোন কোন ওয়ার্ড এখন পর্যন্ত আমাদের কোনো কাজে লাগেনি। তো এই ওয়ার্ডগুলোকে আমি একটু মার্ক করে ফেলি, যেহেতু অনেকগুলো ওয়ার্ড আছে। সেটি হলো উইল হ্যাভ বিন। আমরা উইল হ্যাভ বিনটাকে একদম সরাসরি বসিয়ে দিলাম। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে দেখুন কত সহজ। ফুটবল উইল হ্যাভ বিন বিং প্লেড বাই হিম। আচ্ছা, এবার আমরা আরো কিছু কাজ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, WH ওয়ার্ড থাকলে ভিন্ন, তা নিয়ে আমরা ক্লাস করব, পরবর্তী একটি লেসন আমরা তা নিয়ে কাজ করব। এখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো আছে তা কিন্তু এই টেকনিক দিয়ে সলভ করতে পারবো। তো বাক্যটি হচ্ছে হ্যাজ হি প্লেড ফুটবল। আচ্ছা, এখন আমার কোনো কিছু দরকার নাই। প্রথমে দেখুন আমরা এখান থেকে সাবজেক্ট বের করব। আমরা জানি প্রশ্নবোধক বাক্যের মধ্যে সাবজেক্টটা থাকে অক্সিলারি ভার্বের পরে, হ্যাজ এর পরে, এখানে হিটা হলো গিয়ে সাবজেক্ট। তো তাকে আমরা অবজেক্ট করে এখানে লিখলাম বাই হিম। ওকে, তো এই বাক্যে অবজেক্ট কোনটা? ফুটবল, তাকে আমরা সাবজেক্টের জায়গায় বসালাম। ফাইন। মেইন ভার্ব হলো প্লেড, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। আমরা জানি মেইন ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন হ্যাজ হি প্লেড একটি অক্সিলারি ভার্ব আছে, তাহলে এই প্লেডটি হচ্ছে একটি V3। যখন মেইন ভার্বটি হয় V3 তখন আমাদের বিন যোগ করতে হয়, তাই আমরা যোগ করলাম বি। এবার যথা নিয়মে আমরা যে কাজটি করব, যদি কোনো ওয়ার্ড এখন পর্যন্ত কাজে না লেগে থাকে তাহলে সে যে জায়গায় ছিল ওই জায়গায় তাকে বসিয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি হ্যাজটা কোনো কাজে লাগেনি, আমাদের স্টেপ 3টাই শেষ হয়ে গেছে। তাহলে সেটা যেহেতু বাক্যের প্রথমে ছিল, এবারও বাক্যের প্রথমেই থাকবে। ভেরি সিম্পল টেকনিক। আপনারা অবশ্যই অন্য কাউকে শেখাবেন। এই শীটটি নিয়ে এই স্লাইডটি আমি দিয়ে দেব, এটি নিয়ে আপনার ছোট ভাই বোন বা অন্য কাউকে আপনি শেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনার মাথার মধ্যে একদম গেঁথে যাবে ব্যাপারটা। এবার সর্বশেষ এক্সাম্পল নাম্বার 9। কেন এই এক্সাম্পলটি আমি এত গুরুত্ব সহকারে দেখাচ্ছি? তার পেছনে কারণ হচ্ছে অনেকেই হয়তো ধরে নিচ্ছেন যে ছোট ছোট বাক্যগুলো হয়তো পারা যাবে, বড় বাক্যগুলো এভাবে পারা যাবে না। কিচ্ছু লাগবে না, সেম নিয়ম। ওকে, আপনি আপনার মতো করে যাবেন, অতিরিক্ত ওয়ার্ডগুলো তার জায়গায় থাকবে। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য এখানে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যখন বাক্য একটু বড় থাকবে তখন আমরা কি করব, বুদ্ধি করে আগেই বাক্যের অবজেক্টটাকে আমরা আলাদা করে ফেলবো। অবজেক্ট আলাদা করা একদম সহজ কাজ। যেমন এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে আস। কিভাবে বুঝলেন? ভেরি সিম্পল। আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, তাও যদি না বুঝেন তাহলে ইন্ট্রোডিউসড, পরিচিত করিয়ে দে। কাকে পরিচিত করিয়ে দে? আমাদেরকে পরিচিত করিয়ে দে। তাহলে এটি হলো অবজেক্ট। আচ্ছা ফাইন, তাহলে বুঝতে পারলাম যে বাক্য যখন বড় হবে তখন অবজেক্ট আলাদা করতে হবে। কিন্তু অবজেক্ট আলাদা করার পরে কি করব? বাক্যটাকেই আলাদা করে ফেলবো। অর্থাৎ আমরা
বাক্যের যে অংশ পর্যন্ত অবজেক্ট আছে আমরা কেবলমাত্র ওই অংশটা নিয়েই কাজ করব। আর বাকি অংশ নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই, ওইটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আচ্ছা, এবার দেখুন বাক্যটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। বুকস ইন্ট্রোডিউসড আস। আচ্ছা, এখন এখানে কি করব? হ্যাঁ, সাবজেক্ট আর অবজেক্টের চেঞ্জ করলাম। তাহলে সাবজেক্ট ছিল বুকস, হয়ে গেল অবজেক্ট বাই বুকস। আস ছিল অবজেক্ট, হয়ে গেল এখানে উই। ফাইন, আমি দুটি স্টেপে দেখাচ্ছি, দুটি উত্তরই হবে। আমি এখন প্রথমটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আসটা এখানে গিয়ে হলো উই। তো এখন আমাদের দ্বিতীয় স্টেপ অনুযায়ী কি করতে হবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা জানি ইন্ট্রোডিউসড এর পাস্ট পার্টিসিপল ফর্মও ইন্ট্রোডিউসড। তাহলে আমরা এখানে ইন্ট্রোডিউসড লিখলাম। এবার একটা বি ভার্ব যোগ করতে হবে। তো বি ভার্ব কোনটা হবে? প্রথম যে ইন্ট্রোডিউসড ছিল এটি ছিল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ বা ওয়ার হবে। যেহেতু উই এর সাথে ওয়াজ হয় না, উই এর সাথে কি হয়? ওয়ার হয়। তাহলে উই ওয়ার ইন্ট্রোডিউসড বাই বুকস। তাহলে বুকস ইন্ট্রোডিউসড আস, তার পেসিভ হলো উই ওয়ার ইন্ট্রোডিউসড বাই বুকস। এখন কথা হলো তাহলে পরের অংশটা কি হবে? পরের অংশটা যেভাবে আছে ঠিক ওই রকমই থাকবে। আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। এই যে বাকি অংশটা ছিল টু দ্য realm অফ নলেজ। আচ্ছা, এখন এটা কি হবে? এটা যেভাবে আছে ঠিক ওভাবেই থাকবে। আমি এখানে দেখাচ্ছি, দেখুন এই যে সেম আছে। আচ্ছা, তো এটাকে আরো বেটার অ্যান্সার করা যায়। সেটা হচ্ছে কি, এই ধরনের বাক্যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অতিরিক্ত অংশটাকে আপনি কি করবেন? পিক করে অবজেক্টের পূর্বে বসিয়ে দেবেন। তাহলে এই বাক্যের মধ্যে অবজেক্ট ছিল কে? অবজেক্ট ছিল বুকস। আমরা এইখানটাতে বসিয়ে দেব, এই জায়গাটাতে বসিয়ে দেব। তাহলে আমরা এই যে টু দ্য realm অফ নলেজটাকে যদি এখানে বসাই, দেখুন এই যে চলে আসলো। ওকে, তাহলে উই ওয়ার ইন্ট্রোডিউসড টু দ্য realm অফ নলেজ বাই বুকস। ভেরি সিম্পল। মূল কথা হচ্ছে আগের মতোই সব কিছু থাকবে। অবজেক্টের পরবর্তী অংশটাকে যেভাবে আছে ওইভাবেই রেখে দিতে পারি, তবে ব্যাটার হলো ওই অংশটাকে অবজেক্টের পূর্বে এনে বসানো, আমরা যেটা তৃতীয় এক্সাম্পলের মধ্যে বা দ্বিতীয় বাক্যের মধ্যে আমরা যেটা করেছি। এটি হচ্ছে ভালো অ্যান্সার। তো ভিউয়ার্স, অনেক ইজি কিন্তু ভয়েস চেঞ্জ। আর আমি কথা দিচ্ছি, আমরা পেসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস শেখানোর জন্য আপনাকে নতুন কোনো টেকনিক বা স্ট্রাকচার কিছুই শেখাবো না। এটাকে একটু চেঞ্জ করব, অর্থাৎ স্টেপ 1 স্টেপ 2 সেম থাকবে, জাস্ট স্টেপ 3তে আমরা আগে বি ভার্ব যোগ করেছিলাম, এবার আমরা বি ভার্ব বাদ দিলেই পেসিভ ভয়েস হয়ে যাবে। তো এজন্য তো নিচে যে লিংক দেয়া আছে ওইখান থেকে আপনারা পেসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তা দেখে নেবেন, এবং আরও কিছু ক্লাস থাকবে ভয়েস চেঞ্জের উপর, যেমন ডিফারেন্ট প্রিপোজিশন কী কী বসে, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনে পরিবর্তন কিভাবে হয়, কোয়াসি প্যাসিভ ইত্যাদি ইত্যাদি, এগুলোর উপর। আশা করি ক্লাসটি আপনারা এনজয় করেছেন এবং আপনারা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন।